শুভ সন্ধ্যা মাই ফ্রেন্ডস। 2 সপ্তাহ প্রায় 15 দিন আপনাদের সঙ্গে কথা বলার আমার সময় হয়নি। আজ একটু কথা বলবো। শুভ সন্ধ্যা। হোপিং আই এম অডিবল অ্যান্ড ভিজিবল। আমি শুরু করছি। আমি আহ, আশা করেছিলাম যে আজকে কিছু কথা বলবো যে অন পৌত্তলিকতা, পুতুল পূজা। বহু আগে বলেছিলাম, কারণ ইসলামের লোকেরা বা খ্রিশ্চানিটি, এরা সবাই প্রচণ্ড বিদ্রূপ করে হিন্দুরা পুতুল পুজো করে, অতএব তারা খারাপ, তাদের ধ্বংস করতে হবে, জিহাদ করতে হবে। এই যে ন্যারেটিভগুলো, পুতুল পুজোর যে দার্শনিকতা এবং এই পৌত্তলিকতা মানব সভ্যতায়, মানুষের ভাষায়, মানুষের চিন্তার প্রকাশে, সমস্ত দেশে, সমস্ত ধর্মের পৌত্তলিকতা কত গভীরে, এটা নিয়ে ভাবছিলাম বলবো। আজ সেটা বলবো না, কারণ আরেকটা জিনিস নিয়ে ভাবছিলাম বলবো একদিন, সেটাও একদিন পরে বলবো। সেটা হচ্ছে ম্যাক্স মুলার, রামমোহন, এই যুগে, কেশব সেন, রামকৃষ্ণের যুগে, এই সময় এই যে কেশব সেন, রামমোহন, ম্যাক্স মুলার, এদের ইন্টারাকশন, কার কি রোল ছিল, কে কি, এবং ম্যাক্স মুলার কি কি রোল প্লে করেছেন, তার কোনটা রিয়েল, কোনটা নন রিয়েল, কোনটা চাকরির জন্য করেছেন, কোনটা মন থেকে করেছেন, এগুলো নিয়ে একটু আলোচনা করব। না, ওগুলো আজকে আলোচনা করব না, বরং তার থেকে আমি আজকে আলোচনা করব। আমি লাস্ট 2 সপ্তাহে অল্প অল্প করে আমার ফেসবুকে কিছু আমি কমেন্টস লিখেছি। ওইগুলো মূলত আমাদের রাজ্যের বা দেশের বা আন্তর্জাতিক কিছু ঘটনার প্রেক্ষাপটে, ওইগুলো নিয়ে একটু কথা বলে আমি আজকে চুপ করে যাব। হোপ আই এম অডিবল। এম আই অডিবল অ্যান্ড ভিজিবল? এম আই অডিবল অ্যান্ড ভিজিবল? দেখা যাক। আমি প্রথমেই যাচ্ছি। আমি আমি একটু একটু করে পুতুল পুজিন আজকে বলবো না। আমি আজকে একটা ঘটনা শেয়ার করেছি, দেখুন। সেটা হচ্ছে গতকাল মাঝরাতে 2টোর সময় দাসপুর, দ্যাট ইজ পশ্চিম মেদিনীপুর, নিয়ার ঘাটাল টাউন, দাসপুর বাজারের কাছাকাছি একটা আমাদের আশ্রমে, হিন্দুদের আশ্রমে, একজন সন্ন্যাসী আক্রান্ত হয়েছেন মাঝরাতে। তার ধর্মীয় কাজকর্ম করার পরে, নাম সংকীর্তন করার পরে ঘুমিয়েছিলেন, আক্রান্ত হয়েছেন। কিছু কিছু রিপোর্টে বলছে জিহাদিরা, জানি না কে, আক্রান্ত হয়েছেন। তাকে গলায়, এবং ইনি হচ্ছেন হিরণ্য গোস্বামী, দাসপুরের, এবং তাকে খুন করার চেষ্টা হয়েছে। দড়ি দিয়ে গলায় স্ট্র্যাঙ্গুলেট করা, ছুরি দিয়ে শরীরে আঘাত করা, এগুলো হয়েছে। এবং চিৎকার করার পরে প্রতিবেশীরা আসার জন্যে দুষ্কৃতীরা পালিয়ে গেছে। ঘাটাল দাসপুর অঞ্চল মূলত হিন্দু মেজরিটি এরিয়া। এখানে এই জিনিসটা ঘটছে। এটা বর্ডার নয়, এটা হাওড়া নয়, কলকাতার পোর্ট এরিয়া নয়, বা মুর্শিদাবাদ মালদা নয়,
নয় 24 পরগনা, নয় বর্ডার ডিস্ট্রিক্ট, মেদিনীপুরে এই জিনিস ঘটছে। ঠিক তার আগের দিনই আমি এই অঞ্চলেই একটা প্রোগ্রামে গেছিলাম। একটা হচ্ছে, এটা হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নিয়ে একটি ফ্যামিলি খুব কাজ করেন, বিজনবাবু, বিজন শাসমল, তার স্ত্রী এবং কন্যা, হাই স্কুলের শিক্ষিকা। এনারা ওনার বাড়িতেই পরিশ্রম করে আজকে 45 বছর ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একটা স্কুল চালিয়ে আসছেন, কোনো সরকারি অনুদান ছাড়াই। হ্যাঁ অশোক, আমি তোমারটা পড়বো, আমি তোমার সঙ্গে কথা বলবো একটু পরে। এইবার আমি শাস্ত্রীয় সঙ্গীত সম্বন্ধে আমার ধারণা খুব দুর্বল, অত পড়াশুনো করিনি বা জানিও না। তবু যখন ডাক পড়েছে গিয়েছি এই শাস্ত্রীয় সঙ্গীতের। এবং আমি যাওয়ার পরে আমাকে বলতে কিছু বলা হলো এবং আমাকে প্রথম প্রশ্ন করা হলো শাস্ত্রীয় সঙ্গীতের মেডিকেল থেরাপি রোলটা কি। এটা নিয়ে কিছু বললাম, কারণ এই মেডিকেল থেরাপি, শাস্ত্রীয় ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত মেডিকেল থেরাপি, ভারতবর্ষে এই নিয়ে কাজ হয় না, ভারত মানুষ ভুলে গেছে, কিন্তু পাশ্চাত্যে নিয়ে অনেক কাজ হচ্ছে এবং তারা এটাকে ইউজ করছে। আমি বললাম এটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের, এটা একটা বড় পজিটিভ জায়গা মেডিকেল থেরাপি। দুর্ভাগ্য আমরা সেই শাস্ত্রীয় সঙ্গীতগুলোকে আমরা চর্চা করি না এবং আমরা প্রমোটও করি না। এবং শাস্ত্রীয় সঙ্গীত যে সমস্ত জায়গাগুলো আছে সরকারি কোনো সাহায্য নেই এবং এগুলো লোকে শুনতেও যায় না। উল্টে ওই ডিজি গান, ঝিনচাক গানগুলো, এইগুলো লোকে এখন পছন্দ করে। মানে খাদ্যের থেকে চাটনির, মানুষের কাছে চাটনির প্রয়োজনটা বেশি হয়েছে। এখন আর বাঙালিরা ডাল ভাত, হালকা শাকসবজি, হালকা মাছের ঝোল, দই মিষ্টি বাড়িতে বসানো বা সেই সঙ্গে শুক্তা, এগুলো পছন্দ করে না। এগুলো ফার্মে কেমিক্যাল দিয়ে, হরমোন দিয়ে তৈরি করা, কৃত্রিম উপায়ে অনেক বীজ ঢুকিয়ে, যেখানে হ্যাঁ সঞ্চিতা, সন্দীপ কাজ করেছে, আমি পরে কথা বলছি। হ্যাঁ সন্দীপ। এবার এই বীজগুলো খেয়ে মানুষ, বাঙালি এখন তার টেস্ট চেঞ্জ করেছে, তার প্রকৃতি, তার টেস্ট, তার লাইকিংস চেঞ্জ করেছে। অর্থাৎ বাঙালির তার ফুড হ্যাবিট চেঞ্জ করেছে, ফুডের টেস্ট চেঞ্জ করেছে, তার চিন্তাতে পলিউশন এসে গেছে, চিন্তায় বিকৃতি এসছে, কাজে বিকৃতি এসছে, খাদ্য তালিকায় বিকৃতি এসছে। এবং এগুলো বলতে বলতে আমি বললাম এটা খুব দুর্ভাগ্য, এবং বললাম আরও দুর্ভাগ্য একটা সময় শুনতে হবে যে এই যে শাস্ত্রীয় সঙ্গীতের সমস্ত টেক্সটগুলো, স্বরলিপিগুলো, সবগুলো আছে আমাদের সংস্কৃত অ্যালফাবেটে। আর সংস্কৃত অ্যালফাবেট যেটা আছে দেবনাগরী, এটাই হিন্দি বা হিন্দুস্তানি ভাষার অ্যালফাবেট। অ্যালফাবেট কবে শুনতে হবে এই বাংলায় যে এই সঙ্গীত বহিরাগত, শুনতে হবে, কারণ এগুলো সব ওই ভাষায়, ওই ল্যাঙ্গুয়েজে লেখা আছে, এটা বাংলায় থেকে অরিজিন নয়। শুনতে হবে, এই দুর্ভাগ্য হয়তো আসবে। যেমন অলরেডি এটা শুনতে হচ্ছে রাম বহিরাগত। আমি প্রশ্ন করলাম তাহলে কি বলবেন কাল থেকে রামকৃষ্ণ বহিরাগত? আর বাড়ির কাছে যে রামমোহনের বাড়ি, এই রামমোহন যাকে বলা হয় ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ, তিনিও বহিরাগত। আর বিখ্যাত কবি, গায়ক, স্পিরিচুয়াল সিঙ্গার রামপ্রসাদ, তিনিও বহিরাগত। আমরা কোথায় চলেছি? কিছু মানুষ তাদের ব্যক্তিগত স্বার্থে, পলিটিক্যাল স্বার্থে, ধান্দাবাজির জন্যে আমরা ওয়েস্ট বেঙ্গলকে কোথায় নিয়ে চলেছি?
কালকেরই কথাগুলো অল্প বলে আমি বেরিয়ে এসেছি। আর রাতে এই ঘটনাগুলো ঘটলো। এক সাধু আক্রান্ত হলো। তার অপরাধ, তিনি হিন্দু সন্ন্যাসী, নাম সংকীর্তন করেন, আশ্রমে থাকেন। হুম, ওটা আমি, এবং তা দাসপুর হসপিটালে গেছিল, রুরাল হসপিটাল, সেখান থেকে ঘাটাল এসডি হসপিটাল, সেইখান থেকে ওকে তমলুকে এক নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে। এটা দেখবেন অনেক মিডিয়াতে এসে গেছে। আমরা কোথায় আছি? দিস ইজ হ্যাপেন্ড ইন মেদিনীপুর। অ্যান্ড থিঙ্ক ইন দ্য বর্ডার এরিয়াজ, ইন মুসলিমস ডোমিনেটেড এরিয়া, এখানে হিন্দুরা মাইনরিটি, ইন দিস বেঙ্গল, সেখানে হিন্দুদের কি অবস্থা। এবার আমি আসছি আর একটা লেখার মধ্যে। আমি আজকে, আজকেই বোধ হয়, আজকে একটা ব্রিটিশ ইন্টেলিজেন্স ডকুমেন্ট, এটা এটা নাইনটিন্থ লাস্ট সেঞ্চুরির ফার্স্ট ডিকেডের, এটা হচ্ছে ডকুমেন্টস অন দ্য ইন্ডিয়ান ন্যাশনালিস্ট অ্যাক্টিভ ইন ইংল্যান্ড। ওদের উপর ডকুমেন্টস, সাভারকারের সেখানে তার অ্যাক্টিভিটির উপরে এই ডকুমেন্টসগুলো মূলত, এগুলো ডিক্লাসিফাইড হয়েছে, এগুলো পাবলিশড হয়ে গেছে। সেখান থেকে দুটো পেজ দিয়েছি, দেখুন 11 ঘন্টা আগে আমি এতে দেখাচ্ছি পরিষ্কার, আপনারা পড়ে নেবেন একদম। একটা সাভারকারের অ্যারেঞ্জড একটা ইংল্যান্ডের মাটিতে একটা প্রোগ্রামে সাউথ আফ্রিকা থেকে গান্ধীজিকে ওরা ডেকেছে, এবং একটা প্রোগ্রামে ওকে তাকে চেয়ারম্যান করা হয়েছে। অ্যাজ এ চেয়ারম্যান তিনি কি বিহেভ করেছেন, কি বলেছেন, এটা ব্রিটিশ ডকুমেন্টে নোট করা আছে। কারণ সাভারকার, মনে রাখবেন, বাই দ্যাট টাইম ভারতের যে সিপাই মিউটিনির যে রেকর্ডসগুলো ইংল্যান্ডের লাইব্রেরিতে ছিল, সেইগুলো থেকে ভারতবর্ষের প্রথম ব্যক্তি যিনি ভলিউমস লিখেছিলেন, বলেছিলেন এটাই ভারতবর্ষের প্রথম স্বাধীনতা সংগ্রাম, তার আগে কেউ না। এবং তখন ব্যারিস্টার তিনি পড়ছেন, তিনি প্রোগ্রাম করেছেন, গান্ধীজিকে নিয়ে গেছেন দশেরা উৎসবের একটা প্রোগ্রামে। এবং সাভারকার একদম মনে প্রাণে জানতেন, বিশ্বাস করতেন, বলতেন রামায়ণ মহাভারত আমাদের ইতিহাসের অংশ। রাম, কৃষ্ণ সবাই হচ্ছে ইতিহাস পুরুষ, যেটা মহাকাল বলছেন বারে বারে। রাম কৃষ্ণ সবই ইতিহাস পুরুষ, কল্পনার ব্যক্তি নয়, উপন্যাসের চরিত্র নয়, এটা স্টোরি নয়, দ্য হিস্টোরিসিটি, হিস্ট্রি। গান্ধী অপোজ করছেন, গান্ধী বলছেন এগুলো স্টোরি। দেখুন, যে সমস্ত, আমি একটা জিনিস বারে বারে বলি, সিকু মার্কু কঙ্গু, এনি কঙ্গু, এনি সিকু, এনি মার্কু, এরা কেউই ভারতবর্ষের ইতিহাস, রামায়ণ মহাভারত, এগুলো ইতিহাসের অংশ বলে স্বীকার করে না। এগুলোকে স্টোরি হিসেবেই ওরা প্রচার করে এবং মানে, কারণ ওদের সেটা ব্রিটিশ শিখিয়েছে। হুম, আর ওদেরকে যদি বলি যে পৃথিবীতে প্রথম অঙ্কশাস্ত্রে জিরো আবিষ্কারটা ভারতবাসীই করেছিল, the discovery of zero and discovery of infinity was in India, then the rest of the world learned it from India, ওর তো আঁতকে উঠবে। যদি বলি যে অ্যাস্ট্রোফিজিক্স, মেটালার্জি, স্মল পক্স, ভ্যাকসিনেশন, এগুলো ভারতবর্ষ থেকে ইউরোপ শিখেছিল, এগুলো ইউরোপিয়ানরা লিখে দিয়ে গেছে, তাদের রেকর্ডসে আছে। আসছি আমি এবার আরেকটা জায়গায়। হ্যাঁ, এবার আরেকটা আরেকটা নোট দিয়েছিলাম, সেই আবার ছোট ছোট করে কথা বলবো। এটা আরেকটা জায়গায় লিখেছিলাম, হ্যাঁ, যে আচ্ছা, এই যে পশ্চিম বাংলায়
আজকে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ গলাটা প্রচণ্ড ব্যথা। আর এই এই গরম পড়ার জন্যে আমি হয়তো ফ্রিজের জল ফল খাচ্ছি বা ফ্রিজের কোল্ড ফুডগুলো খাচ্ছি। আমি ওই জন্য একটু হট ওয়াটার নিচ্ছি গলায়। আস্তে আস্তে বলছি। আমি একটা জিনিস নোট দিয়েছিলাম দিন কয়েক আগে, দেখুন আমার ফেসবুকে আছে। আচ্ছা, এই যে পশ্চিম বাংলার অনেক কমিউনিস্ট কমরেডরা কমরেডগিরি করছে, বিপ্লবের কথা বলছে, এদের বাপ ঠাকুরদারা ওপার বাংলা থেকে পালিয়ে এসছিল, এ নিয়ে ঠাকুরদা বা বাপ তার ছেলেরা কোথাও কিছু লিখেছে কি? কেন পালিয়ে এসছিল? জানতে বড় ইচ্ছে করে। মানে খাওয়ার অভাব পড়েছিল, না কি, না বন্যা, না সাপের উপদ্রব, কি জন্য পালিয়ে এসছিল? না সুন্দরবনের বাঘে হামলা করেছিল, কি জন্য পালিয়ে এসছিল? এত সেকুলার। ওপার বাংলায় কি কমিউনিস্ট পার্টির দরকার ছিল না? উপর বাংলায় কি মার্ক্সবাদের বাণীর প্রয়োজন ছিল না? সব বাণীকেই হিন্দুদের জন্যে শ্যামাজ মুখার্জির ডিজাইন ওয়েস্ট বেঙ্গলে সেইখানেই প্রয়োজন, ওপার বাংলায় প্রয়োজন নেই? কোনো উত্তর নেই। এবার আমি আসছি আরেকটা। হ্যাঁ, কমরেডদের, যে কমরেডদের বাপ ঠাকুর দ্বারা পাকিস্তান থেকে এসেছে, তারা কি লিখেছে কেন এসেছিল? ওরা তো বলে ওরা খুব সত্যবাদী এবং সাহসী, সত্যি কথাগুলো বলছে না কেন, লেখেনি কেন? আর একটা ছোট নোট একটা দিয়েছিলাম। এই যে আমরা যে ক্যালেন্ডার ফলো করি, আমরা ব্রিটিশ ক্যালেন্ডার, গ্রেগারিয়ান ক্যালেন্ডার ফলো করি, এর বেসিসে কোথাও কোনো সায়েন্স আছে কি? এই গ্রেগারিয়ান বা ইংলিশ ক্যালেন্ডার যেটা আমরা অনুসরণ করি বেশি, সেটার কি কোনো অ্যাস্ট্রোনমিক্যাল বা বৈজ্ঞানিক ভিত্তি আছে? এটা ভালো আর্টিকেল বেরিয়েছে যুগ সংখ্যক দিন কয়েক আগে, দেখলাম বোধহয় পরশু, সেই প্রেক্ষাপটে লিখেছিলাম। অন দি কন্ট্রারি, আমরা ভারতবর্ষের আদিম কাল থেকে আমরা যে ক্যালেন্ডারটা ফলো করি, এবং তার বিভিন্ন জিওগ্রাফিক্যালি ভ্যারিয়েশনস আছে। পাঞ্জাবে একটা ভ্যারিয়েশন, সাউথ ইন্ডিয়াতে ভ্যারিয়েশনস, বেঙ্গলে ভ্যারিয়েশনস, নর্থ ইস্টে একটা ভ্যারিয়েশনস আছে, ভ্যারিয়েশনস, বাট মূলত ফলো করি মূল ক্যালেন্ডারটা, ভারতীয় ক্যালেন্ডারটাকে। সেই ক্যালেন্ডারটার দের যে অ্যাস্ট্রোনমিক্যাল বেসিস, গ্রহ নক্ষত্রের পজিশন দেখে সেই সেই যে ক্যালেন্ডার তৈরি হয়েছিল, গ্রহ নক্ষত্রের বিন্যাস এর উপরে আমাদের ক্যালেন্ডার তৈরি হয়েছিল। গ্রহ নক্ষত্রের বিন্যাস একটা সায়েন্টিফিক বেসিসের উপর তৈরি হয়েছিল আমাদের ক্যালেন্ডার। একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের পূর্বপুরুষরা যেদিন ভূগোল শব্দটা কয়েন করেছে, ভূগোল, ভূগোলক শব্দ তৈরি করেছিল, তখন ইউরোপিয়ানরা এই পৃথিবীকে আর্থ বলতো। আর্থ, EARTH, কোনো কনসেপ্টই ছিল না। ওরা মনে করতো পৃথিবীটা একটা চ্যাপ্টা প্লেটের মতো, তার বেশি কিছু ধারণা ছিল না। বাট তাদের বহু আগে আমরা শুধু পৃথিবী নয়, সূর্য, চন্দ্র, পৃথিবী এবং অল আমাদের সোলার সিস্টেমের সমস্ত মেম্বার্সদের আমরা বলেছি গোলাকৃতি। ভারত পৃথিবীর নাম দিয়েছি ভূগোলক। এ নিয়ে ভলিউমস আছে, টেক্সট আছে, বাট মেজরিটি ইজ ডিস্ট্রয়েড। বাট হোয়াট এভার ইজ দেয়ার, এটা আই ওপেনার। বেদিক ম্যাথমেটিক্সের ক্যালকুলেশনস থাউজেন্ডস টাইমস ফাস্টার দ্যান দ্য হোয়াট উই লার্ন ফ্রম দ্য ইউরোপ। আমরা ইউরোপ থেকে যে ম্যাথমেটিক্সটা শিখি, যেভাবে আমরা যে স্পিডে ক্যালকুলেশন করি, রেজাল্ট পাই, বেদিক ম্যাথমেটিক্সের ক্যালকুলেশন মাচ ফাস্টার।
শকুন্তলা দেবী, ওয়ান অফ দ্য জেনিয়াস, মনে রাখবেন, প্র্যাকটিসড Vedic mathematics. That's why his calculations is so faster, almost and faster than your calculator. হুম, এইসব কথা তো আমাদের এই শিকু মার্কু কঙ্গগুলো আঁতকে উঠবে। তাহলে আমরা কেন এখনো ওই গ্রেগরিয়ান ক্যালেন্ডার আর ইউরোপের দেওয়া ম্যাথমেটিক্স আমরা এখনো স্কুল কলেজে ছেলেদের পড়াচ্ছি, আফটার নোয়িং অল দিস থিংস? এবার এবার আসছি আমরা আরেকটা জায়গা। এগুলো কিন্তু আমি একদম, এগুলো কিন্তু বইয়ে এসে গেছে, একদম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাবলিকেশনে এসে গেছে এগুলো, আর কেম এর ভলিউমসে এসে গেছে। ইভিন শঙ্করাচার্য, পুরীর শঙ্করাচার্যের ভলিউমসে এসে গেছে এগুলো। আমি একটু আজ কম কথা বলবো, সরি, আমার টনসিলটা খুব ফুলেছে। এবার আরেকটা প্রশ্ন তুলেছিলাম, এই যে গাজা, এই যে গাজার এগেনস্টে ইসরায়েল আর্মি অ্যাকশন নিচ্ছে। মনে রাখবেন, আফটার দি বার্থ অফ ইসরায়েল ইন 1948, with the approval from UNO, it was not Israel who was the attacker first. Surrounding all Muslim countries in 1948 first jointly attacked Israel to demolish it, from erase it out from the globe surface. And Israel reacted to save their motherland. তাহলে অ্যাগ্রেসর কে? জিউসরা, ইসরায়েল না মুসলিম কান্ট্রিজ? এবং এবারেও যে দীর্ঘস্থায়ী ওয়ার, এখানেও তো আক্রমণকারী প্রথম প্যালেস্টাইনিয়ানরা। আর যুদ্ধ ছাড়া জিউসদের, ইসরায়েলিস্টদের আর কি করার আছে? 2000 বছর হোমলেস রিফিউজি যাযাবর থাকার পরে আন্ডার ইউএনওর ইউএনওর নিয়ম মেনেই they got back their lost land. Israel. Israel means land of freedom. তারা ফিরে পেয়েছে। and every country has its right of self defense. Every individual has also. তাহলে ইসরায়েলকে কি করে আক্রমণকারী বলবেন আপনি? আর ইসরায়েলের এই মুহূর্তে যুদ্ধ করা ছাড়া অন্য কোনো পথ আছে কি? আপনারা কেউ কোনো সাজেশন দেবেন? আজকে জিউসল্যান্ড যদি চলে যায়, ইসরায়েল চলে যায়, পৃথিবীতে জিউসদের থাকার কোনো জায়গা আছে আর? ঠিক যে কারণে মহাকাল বারে বারে বলছেন, তোমাদের বাঙালিদের, এই যে বেঙ্গলের 2/3 তো চলে গেছে পাকিস্তানে, ইসলামিক ল্যান্ড হয়েছে, 1/3 শ্যামাপ্রসাদের প্রসেস ট্রিগারিংয়ে, এবং তাকে সেই সময় অল হিন্দু কংগ্রেস এমএলএজ, ইভিন হিন্দু কমিউনিস্টরা সাপোর্ট করেছিল, যে কমিউনিস্টরা তার আগের সপ্তাহে পাকিস্তান ডিমান্ড করে গেছে। ওয়েস্ট বেঙ্গল তৈরিতে শামসুকাজির প্রপোজালে কমিউনিস্টও সাপোর্ট করেছিল, যদিও তার আগের মুহূর্ত পর্যন্ত দে আর দ্য সাপোর্টার্স অফ ক্রিয়েশন অফ পাকিস্তান। সেই ল্যান্ডটা যদি হাত থেকে চলে যায়, বাঙালি হিন্দুর পৃথিবীতে থাকবার কোনো জায়গা আছে? মনে রাখবেন একটা কথা বলি, এই বাঙালি সিকুলারদের থেকে ভয়ঙ্কর নোংরা লোক আর হয় না, বাঙালি সিকুলার। আর মনে রাখবেন, হিন্দুর বেশে হিন্দুর সব থেকে ক্ষতি করা সহজ। মোহনদাস করমচাঁদ গান্ধী
একবার বলেছি আমি, হিজ অরিজিন ইজ ভেরি শ্রাউডেড ইন মিস্ট্রি। বেসিক্যালি লোকটার মধ্যে আছে ইসলামের ডিএনএ। নেহেরু বংশ অরিজিনটাই হচ্ছে উজবেক মুসলিমস। নেহেরু নাম নিয়ে আজও পর্যন্ত চিট করে যাচ্ছে গোটা ভারতবর্ষকে। আপনারা জানেন যে এন রাম বলে একজন ছিলেন হিন্দু, দি হিন্দু, বিখ্যাত সাউথ ইন্ডিয়ান ইংলিশ পত্রিকা দি হিন্দু পত্রিকার এডিটর দীর্ঘদিন, কয়েক দশক। এন রাম, নাম দেখে মনে হয় রাম হিন্দু, নো, হি যে খ্রিস্টিয়ান। ডি রাজা বলে একটা লোক আছে, দীর্ঘদিন অল ইন্ডিয়া সিপিআই এর অল ইন্ডিয়া সেক্রেটারি। ডি রাজা, রাজা দেখে মনে হয় আপনি হিন্দু, নো, খ্রিস্টিয়ান। প্রচুর লোক আছে এরকম, প্রচুর লোক আছে। সোনিয়া গান্ধী এ খ্রিস্টিয়ান। ওটা ফ্যামিলি। হিন্দু সেজে হিন্দুর ক্ষতি করা খুব সহজ, মানুষকে চিট করা সহজ। মনে রাখবেন, সেই ঘটনার একটু বলে দিই। যেদিন ইন্দিরা গান্ধী ইংল্যান্ডে ওই মুসলিম ফিরোজ খানকে বিয়ে করে ফেলেছে, এক এতে গিয়ে, মস্কে গিয়ে, ইংল্যান্ডের মস্কে গিয়ে, খবরটা নেহেরু পাওয়ার পর তো মাথা খারাপ হয়ে গেছে। মেয়ে এক মুসলমানকে বিয়ে করেছে, মাথা খারাপ হয়ে গেছে। তাহলে হিন্দু মেজরিটি ভারতবর্ষে পলিটিক্স করতে নেহরুর খুব অসুবিধা হবে। নেহরু উইল লুজ নাম্বার অফ হিজ সাপোর্টার্স। কারণ মেয়ে মুসলিমকে বিয়ে করেছে, মেয়ে খান হয়ে গেছে, বেগম হয়ে গেছে। উনি পায়ে যে পড়লেন গান্ধীর, গুরুদেব বাঁচান। গুরুদেব বাঁচিয়ে দিলেন, যে এত চিন্তা করছো কি, আমি ফিরোজকে অ্যাডপ্ট করে নিলাম, ফিরোজ গান্ধী হয়ে গেল, ব্যাস, খানের বাচ্চা গান্ধী হয়ে গেল। যদিও ফিরোজ ব্যক্তি হিসেবে I respect him more than all these Nehru Gandhians. But this situation এরকম অনেক আছে। আরেকটা জিনিস লিখেছিলাম, ফর ইস্ট পাক ইউনুস পাকিস্তান চায়না এক্সিস একটা তৈরি হয়েছে, প্যারাল একটা এক্সিস তৈরি হয়েছে। বাংলাদেশ আর্মি চিফ, তাদের প্রেসিডেন্ট, ইউএসএ, ইন্ডিয়া, ইসরায়েল, একটা এক্সিস। দেখা যাক এই খেলাটা কোন দিকে যায়। আমাকে আমার ভাই আর বন্ধুরা বহুদিন থেকে একটা জিনিস বারে বারে জানতে চাইছে, যে হোয়াট ইজ দ্য ফেট অফ দিস ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইস্ট বেঙ্গল ফেট। আমি একটা জিনিস বহুদিন থেকে বলেছি, আপনারা লক্ষ্য করে রেখেছেন, এই দুটো বাংলাকে একই সঙ্গে ফ্লেয়ার আপ করতে হবে, তাতে টাইম কিল্ড হবে সে হোক, বাট টু বেঙ্গলস উইল ফ্লেয়ার আপ সিমালটেনিয়াসলি। আরেকটা জিনিস বলি, আর ইস্ট বেঙ্গলকে আমি একটা জিনিস নোট দিয়েছি, ইস্ট বেঙ্গলকে সাইজ না করে, ইস্ট পাকিস্তানকে সাইজ না করে, আপনি ওয়েস্ট বেঙ্গলের স্কাউন্ড্রেলদের সাইজ করতে পারবেন না। মনে রাখবেন, এই মুহূর্তে যেমন ইউরোপিয়ানরা বলছে পাকিস্তানটা হচ্ছে অরিজিন অফ ইসলামিক টেরোরিস্ট, একদম সেন্টার, বার্থ প্লেস, they are the suppliers of quality terrorists all over the world, but by number it is Bangladesh and ইন্ডিয়ার মধ্যে এই যে টেররিস্টদের যে শেল্টারে ইন্ডিয়ার মধ্যে, ইট ইজ ওয়েস্ট বেঙ্গল। এটা লাস্ট 40 ইয়ার্স ধরে ওয়েস্ট বেঙ্গল হ্যাজ বিকাম দ্য সেফেস্ট হাইডিং প্লেস অফ দ্য ইসলামিক টেররিস্ট by the courtesy of CPM and now TMCP. আরেকটা জিনিস লিখেছিলাম,
ওপার বাংলায় আছে এক পাখি, পাখি শব্দটা মনে রাখবেন, PAKI। এই পাখি শব্দটা আপনি দেখবেন ইংলিশ নিউজ পেপারসে মাঝে মাঝে ইউজ হয়। ইউরোপিয়ানরা পাকিস্তানের লোককে বিদ্রুপ করে, হেয় করে পাখি বলে, PAKI। যেমন আমাদেরকে হিন্দু বলে বিদ্রুপ করে, হিন্দু কথাটা কিন্তু খুব অপমানকর ওদের দেশে। হিন্দু, হ্যাঁ, হেদো হিন্দু, এইভাবে ওরা অপমানকর কথা। পাখিটাও খুব অপমানকর কথা। ওই লিখেছি, ওপার বাংলায় আছে এক পাখি তার নাম ইউনুস, এপার বাংলায় আছে এক পাখি তার নাম মমতা ব্যানার্জি। এদের মূল উদ্দেশ্য হচ্ছে, এবং উদ্দেশ্য দেখুন আপনি, ইউনুস গোটা পৃথিবীব্যাপী নাকি ইকোনমিক্সের লোক, ভদ্র লোক, এত কমিউনাল, এবং তার দাঁড়িয়ে আছেন পুরো টেররিস্টদের কাঁধের উপরে। তার মূল এজেন্ডা হচ্ছে ওপার বাংলায় এসে ওপার বাংলার যে ইতিহাসটাকেই মুছে ফেলা। যে ভাষা আন্দোলনের উপরে ওপার বাংলার আইডেন্টিটি, ভাষা আন্দোলনের ভিতরে আইডেন্টিটি, সেই ভাষার ইতিহাসটাকে সে মুছে ফেলতে চায়। আর তারপরে 1970 যে ফ্রিডম মুভমেন্ট, যে মুক্তি, ওয়েস্ট পাকিস্তানের ডোমিনেশন থেকে তার যে মুক্তির আন্দোলন, যেখানে 30 থেকে 50 লক্ষ মানুষ শহীদ হয়েছে, মেজরিটি হিন্দু। এখানে একটা চক্রান্ত আছে, আমি ডিসকাস করেছি। এই চক্রান্তের অংশীদার মুজিবুর রহমান নিজে। মহাকাল নিজে বলেছেন কথাগুলো। মুজিব নিজে এই চক্রান্তের অংশীদার। হিন্দু মেজরিটি খুন হয়েছে পর বাংলায় 71-এর সকল মুক্তিযুদ্ধে, 30 থেকে 50 লক্ষ, হিসেব নেই। বহু লক্ষ হিন্দু নারী একদম সেক্স স্লেভ হিসেবে আরব ল্যান্ডে ট্রান্সফার হয়ে গেছে, মহাকালের কথা। এবারে আবার বলছি, হাসিনার ফিরে আসা। হাসিনা আগে দুবার সেভড হয়েছে বাই বিং কিল্ড বাই দেয়ার ওন পারসনস। এবারেও সেভড হয়ে গেলেন, রিটার্ন তিনি করবেন। দিস হাসিনা উইল বি এ ডিফারেন্ট হাসিনা। মুজিবুর রহমান 1946-এ নিজে হাতে হিন্দু খুন করেছে কলকাতায়, মহাকালের কথা। ইতিহাসও তাই লেখা আছে। এবং এত বড় ঘটনার পরেও 71 তার কিন্তু ইসলাম প্রীতি যায়নি, তার পাক প্রীতি যায়নি। যে পাকিস্তান ক্ষমা চায়নি, সেখানেই 72-তে গিয়ে ভুট্টোর সঙ্গে তিনি কোলাকুলি করেছেন। সে একই কাজটা করছে ইউনুস। যে পাকিস্তান ক্ষমা চায়নি, তার সঙ্গে ইউনুসকে কোলাকুলি করছে, বাংলাদেশকে আবার ইস্ট পাকিস্তান বানানোর চেষ্টা করছেন। একই কাজটা করেছিল CPM, এখন আরো উগ্রভাবে করছে মমতা ব্যানার্জি। ওয়েস্ট বেঙ্গলটাকে একদম এক্সটেন্ডেড বাঙালিস্তান করার চেষ্টা করছে। দুটো ঘটনা বলে দিই, কত ঘটনার বলবো। এই যে আজ থেকে প্রায় 1 দশক আগে একটা খবর পেলাম, তমলুক মেডিকেল কলেজে একটা নার্সিং কলেজ আছে যেখানে নার্স তৈরি হয়। 50 জন গার্লস ভর্তি হয়েছিল। আমি শুনলাম আউট অফ 50, 49 ইজ মুসলিমস, মেজরিটি অফ দেম ইজ ফ্রম ওবিসি কোটা। এই ওবিসি কোটাটা কি জিনিস, এবং এই ওবিসি কোটা মুসলিম মেয়েরা এসছে, অথচ ইসলামে কাস্ট সিস্টেম নেই। মমতা ব্যানার্জি ওদের প্রায় 70টা গ্রুপসকে ওবিসি কোটায় ঢুকিয়ে পশ্চিমবাংলার এখন ওবিসি কোটার মেজর পোর্শনটা ওরা এনজয় করছে। সবটাই বেআইনি, যেটা হাইকোর্ট আটকে দিয়েছে, সুপ্রিম কোর্টে হ্যাং করছে। আরেকটা ঘটনা বলতে, 15 কি 16 মেডিকেল কলেজে আমি খবর পেলাম
মেডিকেল কলেজে এমবিবিএস এ এন্ট্রান্স নিচ্ছে, মানে অ্যাডমিশন নিচ্ছে, পরপর 50 জন ভর্তি হলো এমবিবিএস এ, অল আর মুসলিমস। তারা একই হোস্টেলে ছিল, ইসলামিয়া হোস্টেলে ছিল, সেখান থেকে একই জায়গায় তাদের ট্রেনিং, একই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় একই সেন্টারে তারা পরপর পরীক্ষায় বসেছিল, সেখানে সিরিয়াল নাম্বার ছিল পরপর, সিরিয়ালি, এবং তারা রেজাল্ট আউট হলো এবং ভর্তি হতে এসছে পরপর মেডিকেল কলেজে, সিরিয়ালি পরপর। এ নিয়ে হাইকোর্টে কেস হয়েছিল, হাইকোর্ট অবাক হয়েছিল, কিন্তু ক্রিমিনাল ধরতে পারেনি, কারণ যেখানে গভর্নমেন্টের সাপোর্ট আছে। কারণ 11 সালে মমতা এসে গেছে, এটা 15 কি 16 সালের ঘটনা। ইন দিস ওয়ে, এবং পুলিশে অল অল অ্যাপয়েন্টমেন্টস ঠিক সুরাবর্দির সময়কার মতো, মেজরিটি মুসলিমস, অ্যাডমিনিস্ট্রেশন ইসলামাইজড হচ্ছে। আর মেজরিটি আইএস আইপিএস ফ্রম আউটসাইড বেঙ্গল, তাদের বেঙ্গল প্রতি থাকার কথা নয়, কোনো ফিলিংসই নেই তাদের, তারা চাকরি করতে এসে এক্সট্রা মুনাফালু। কুইড প্রো কু একটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ আছে, কুইড প্রো কু, কয়েনিং অফ ফ্রেঞ্চ, একটা ফ্রেঞ্চ ওয়ার্ডের কুইড প্রো, মানে তুমি আমি তোমার মানে কুইড প্রো কুটা এক্সাম্পলটা এরকম দেখবেন, মাঠে দুটো গরু তাদের পিঠ চুল করছে, তখন করে কি, একটা গরু দাঁড়িয়ে পড়ে আর একটা গরু এসে পিঠে পিঠ ঘষে ওই চুলকুনিটা, ওটা ওই ঘষাঘষি করে ওই চুলকুনিটা রিলিভ করে, অথবা অন্তত কাছাকাছি গাছ থাকলে গাছে গিয়ে গাটা ঘষে। এও ঠিক কুইড প্রো কো। হ্যাঁ, মমতা ব্যানার্জি তার নিজের স্বার্থ দেখছে, আর প্যান ইসলাম তার নিজের স্বার্থ দেখছে, কুইড প্রো কো। এবার আসছি আমি ইস্টপাক। আর একটা, কতক্ষণ হলো, বেশিক্ষণ কথা বলবো না, ও 37 মিনিটস, ঠিক আছে, কিছুক্ষণ কথা বলবো। আচ্ছা, নেপালে যে ঘটনাটা ঘটছে, নেপালে একটা আন্দোলন শুরু হয়েছে, নেপালে রাজতন্ত্র এবং হিন্দু রাষ্ট্র এটা ফিরে আসার একটা আন্দোলন শুরু হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা বলি। আফটার ট্রান্সফার অফ পাওয়ার ইন 47, নেপাল কংগ্রেস ওয়ান্টেড মার্জার উইথ ইন্ডিয়া, এটা প্রিভেন্ট করেছিলেন নেহরু। হলো, এই একটা ঘটনা বলে রাখি। আর এই যে আজ থেকে বোধহয় 1.5 দশক আগে, ডেটটা মনে পড়ছে না, এই যে নেপাল ফ্যামিলির মধ্যে যে রক্তক্ষরণ হলো, এক ভাইপো খুনোখুনি করলো, এই রাজবংশের মধ্যে একটা রক্তক্ষরণে দুর্বলতা এসে গেল, এবং ওখানে কনস্পিরেসি তৈরি হলো, রাজ পরিবারের কন্ট্রোল কমে গেল। এই চক্রান্তের পেছনে যেমন চীন আছে, আছে সোনিয়া গান্ধী ফ্রম ইন্ডিয়া, এবং রাজ পরিবার দুর্বল হলো, রাজতন্ত্র রিপ্লেসড হয়ে তাদের ডেমোক্রেসি এসছে, কমিউনিস্ট পার্টি গ্রো করেছে। অ্যান্ড এই কমিউনিস্ট পার্টি গ্রো করে কি হয়েছে, ইন ব্যুরোক্রেসি প্রতিটা লেয়ারসে লেয়ারসে করাপশন, যেমন বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে করাপশন, তারা এ থেকে মুক্তি চায়। আর নেপালের একটা বড় অংশের মানুষ ইন্ডিয়া অরিজিন, আর যারা গোর্খা একদম ওখানকার অরিজিন, তারাও বেসিক্যালি মূর্তি উপাসক, মূর্তি উপাসক, হিন্দু মূর্তি উপাসক। তারা আবার রিগেন করতে চায় হিন্দু রাষ্ট্র। মনে রাখবেন, এই সেই সোনিয়া গান্ধী যার চক্রান্তে রাজবংশে নেপালের রক্ত ঝরেছিল, আর সাউথ ইন্ডিয়ার শঙ্করাচার্য অ্যারেস্ট হয়ে বহুদিন একটা ক্রিমিনাল চার্জে বন্দী হয়েছিল। এবার
আরেকটা আরেকটা একটা বোধহয় বাংলাদেশের একটা ঘটনা, যেখানে এক মৌলভী স্বামীর সঙ্গে কি একটা গন্ডগোল হয়েছে, তালাক হয়েছে, স্বামী তালাক দিয়ে দিয়েছে। তারপরে স্বামী বুঝতে পেরেছে তালাক দেওয়াটা ভুল হয়েছে, স্ত্রীর সঙ্গে ঘর করতে চেয়েছে, কিন্তু মৌলবীরা এসে বলছে না, দ্যাট ডাইভোর্সড, তালাকপ্রাপ্ত ওয়াইফ স্বামীর সঙ্গে ঘর করতে পারবে না, তাকে অন্য পুরুষের সঙ্গে সহাবস্থান করতে হবে, ঘর করতে হবে। তারা নির্দেশ দিয়েছে তার ছেলেকে বিয়ে করতে হবে, তারপরে সে তালাক দেবে, তালাক দিলে তাহলে প্রথম স্বামীর কাছে সে আসতে পারবে। কেন ইমাজিন? ভিডিওটা আমি আপলোড করেছিলাম, এবং সেই স্ত্রী সাহসী একদম জুতো দিয়ে সেই মৌলবীদের পিটিয়েছে। এটা ভিডিও হয়েছে বাংলা। দিস ইজ ইসলাম। আর একটা জিনিস বলেছি সোনা দিদি, যে আপনি তো ইংল্যান্ডে গেলেন এক মদ ব্যবসায়ীর সঙ্গে মিটিং করতে, আর লোককে বললেন আপনি নাকি অক্সফোর্ডে লেকচার দিয়ে যাচ্ছেন, আপনার তো ওই পড়াশুনো আর ওই লেকচার সব তো পৃথিবী দেখলো। তবে একটা জিনিস বলি সোনা দিদি, আপনার কি বলা উচিত না বলা উচিত, আপনাকে কি কেউ কিছু বলার লোক নেই? কোথায় থামতে হবে, কি বলতে হবে সোনা দিদি? হ্যাঁ, তো আবার বলি সোনা দিদি, তুমি বারে বারে বিদেশে যাও, তাহলে দেশের মানে একটা একটা ইংরেজিতে এক সময় একটা ইংরেজিতে একটি ছেলেকে একটা ইংলিশ ট্রান্সলেট করতে বলা হয়েছিল, যে তুমি দেশের মুখ উজ্জ্বল করো, যে আমি দেশের মুখ উজ্জ্বল করিব। সে ট্রান্সলেট করেছে, আই উইল বার্ন দ্য ফেস অফ দিস কান্ট্রি। খুব ভালো কথা। তো দিদির তো এই ইংরেজি। এবার আসছি আমি আর একটা ছোট কথা বলে। হ্যাঁ, তোমাদের আমি আর কিছুক্ষণ বিরক্ত করবো না। সোনা সোনা দিদি, কি লিখেছিলাম? ঘরে যা বলো বলো, ঘরে তুমি যা বলো বলো, বাইরে বেশি কথা বলো না। এটা দিদিকে বলার কি কেউই নেই পার্টির মধ্যে? সোনা দিদি, ঘরে যা বলো বলো, বাইরে এ কথা বলো না, এটাকে দিদিকে বলার কোনো লোক নেই? আমার কাপ কোনটা? এটা 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 না এটা? কোনটা কোনটা গো? এটা? গলা খুব গরম, গলা খুব, আমার টনসিল বেড়ে গেছে, আমি তো কথা বলার সময়। এটাতে গরম দুধ আছে, এটাতে আছে আদা আর তুলসী পাতার রস গরম জলে। কি করব? গলা ব্যথা তো ভীষণ। কালোটা? হ্যাঁ ঠিক আছে। এবার ভাস্বর, এবার আমি দেখি ভাস্বর তুমি কি লিখেছো দেখি। মেডিকেলে ভর্তির জন্য একটা কোচিং সেন্টার করেছিল, নামটা এখন আমি আমি লিখে দেবো আমি ওটা। ওটা একটা, ওরা ওরা এটা বিপুল টাকা আসে একটা বিদেশ থেকে, গালফ থেকে। ওরা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গাতে ওরা কোচিং সেন্টার করে রেখেছে, ওইখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস আইপিএস সব তৈরি করে ওরা। হ্যাঁ, হ্যাঁ। হাওড়াতে একটা বড় একটা সেন্টার আছে, হোস্টেলও আছে সেখানে। হ্যাঁ। এইবার মমতা বেগম শেষ পেরেক ঠুকতে ব্যস্ত বাঙালির পিঠে। গুড ইভিনিং জয়দেব বাবু। জুতো বসু, হ্যাঁ জুতা বসুও প্রচুর ক্ষতি করে গেছে। ও বাবা, জুতা বসু তো, জুতা বসু আমি তো বলেছি একসময় বাংলার এই যেমন জুতা বসু, জুতা বসু সম্বন্ধে আমার ছোটবেলা এই জুতা বসু আর নেহরু সম্বন্ধে আমি কম্পেয়ার করতাম, অভিজিৎ বাবু। জুতা বসুর সঙ্গে নেহরুর কম্পেয়ার করতাম, আমি একটা কম্পেয়ার করতাম। জুতা বোস, জুতা বোস সঙ্গে নেহরুর কি আমি একটা কম্পেয়ার করতাম। ওই যেমন 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 প্রাণী উদ্ভিদের যেমন কম্প্যারিজন হয় আমাদের বিজ্ঞানের বইয়ে, যেমন যেমন প্রাণী উদ্ভিদ আর
আবার আবার এরকম আছে যে কলাম তৈরি করে ডিফারেন্সগুলো লেখা হয়। আমি জুতা বোস আর নেহেরু, নেহেরু দেখুন, নেহেরু ব্রিফলেস ব্যারিস্টার, জ্যোতি বসু ব্রিফলেস ব্যারিস্টার। এও বিলেতে, ও বিলেতে। এও বড় লোকের বাচ্চা, পড়তে গিয়েছে, মাল খেয়ে কাটিয়েছে, পড়াশুনো করেনি, পাশও করেনি, জেন্টেলম্যান সার্টিফিকেট। এটাও জেন্টেলম্যান সার্টিফিকেট হলো। দুটোই তো আইএস হতে গেছিল, বাচ্চার এক পরীক্ষা দিয়েছিল, কেউ আইএস হতে পারেনি। দেশে এসে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করতে গেলে যে ধ্যান দরকার, যে পড়াশোনা, সে তো নেই। আর নেহেরুটা গান্ধীর দয়ায় পার্টিতে ঢুকলো, কারণ ক্যারিয়ার তৈরি করতে হবে। আর জ্যোতি বোস ব্রিটিশের দয়ায় সিপিআই করতো, ব্রিটিশের ইমপ্ল্যান্টেড। ও তো জিবিসিপির মেম্বার ছিল, জ্যোতি বোস তো জিবিসিপি, গ্রেট ব্রিটেন কনস্পিরেটিভ মেম্বার ছিল। আর এখানে এখানে ও টাকা সাপ্লাই করতো, বিদেশি কোম্পানি থেকে টাকা আসতো ওর। নেহেরু জীবনে কোনো আন্দোলন ট্রিগার করেনি, জ্যোতি বসু কোনো জীবনে আন্দোলন ট্রিগার করেনি। নেহেরুও খুব অল্প বয়সে বিয়ে করেছিল, বউ মরে গেছিল, সারা জীবন ব্যভিচারী। জ্যোতি বসুও খুব অল্প বয়সে বিয়ে করেছিল, জ্যোতি বসুও বউটা মরে গেল। পরে তো অনেক ব্যভিচার, তারপর শালিকাকে বিয়ে করেছিল। এও ব্রিফলেস ব্যারিস্টার, ব্রিফলেস ব্যারিস্টার। এও সুখের রাজনীতি, সুখের রাজনীতি। আমি আধ ঘন্টা পরে কথা বলছি, আমি আধ ঘন্টা পরে কথা বলছি, আধ ঘন্টা পরে। এবং দেখুন, কে ব্রিটিশকে ধরে আস্তে 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 গান্ধীকে ধরে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল, মৃত্যু পর্যন্ত ক্ষমতার শীর্ষে। হিন্দু বিদ্বেষী, হিন্দু শত্রু, দেশের শত্রু, ব্রিটিশের এজেন্ট। এটাও তাই, জ্যোতি বসুও তাই। বাঙালি কোনো উপকার করেনি, দেশেরও কোনো উপকার করেনি, কিন্তু ক্ষমতার শীর্ষে। ধান্দাবাজ, লম্পট ধান্দাবাজ, ব্যক্তিগত চরিত্রেই লম্পট জ্যোতি বসু, দুজনেই। বরং বুদ্ধদেব ভট্টাচার্যের একটা বলবো, কিন্তু ফিনান্সিয়াল ক্রাইসিস কেলেঙ্কারি ছিল না, ব্যক্তি চরিত্রে অনেক ভালো। হ্যাঁ, মাথা মোটা কিন্তু দাম্ভিক। বুদ্ধবাবু হচ্ছে মাথা মোটা কিন্তু দাম্ভিক, এটাই দোষ। কিন্তু ব্যক্তিগতভাবে ফিনান্সিয়ালি নন করাপ্টেড, ব্যক্তি চরিত্রে অনেক ফেয়ার, কিন্তু ওই দাম্ভিক সঞ্চিতা। কারণ ব্রিটিশদের ইন্ট্রোডিউসড, জুলিয়ানকে রিপ্লেস করে গ্রেগারিয়ান ক্যালেন্ডার নিয়ে আসে প্রথমবারের জন্য। ব্যাকগ্রাউন্ড ফ্রেঞ্চ, কঙ্কনা, বেঙ্গলি পিপল অলওয়েজ অ্যাডপ্টস আদার কালচার বাই ডিসরেসপেক্টিং দেয়ার ওন কালচার। এক অর্থে কথাটা সত্যি, কারণ যখন বুদ্ধিজম স্প্রেড করলো, একদম 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 সুনামির মতো, অল বেঙ্গল বিকাম বুদ্ধিস্ট। আবার চলে গেল, ইসলাম এলো, সে ইসলামাইজড হয়ে গেল। বাট ইসলামাইজড সেটাও রয়ে গেছে আজকে কয়েকশো বছর। যখন খ্রিশ্চানিটি এলো, রামকৃষ্ণ অনেকটা আটকে দিলেন। দি বেঙ্গল বিইং খ্রিশ্চানাইজড, এটা হচ্ছে রামকৃষ্ণ বিবেকানন্দের একটা ওয়েবের জন্য সেটা কিছুটা আটকে গেল। চৈতন্যের জন্য ইসলামাইজেশনটা কিছুটা আটকে ছিল। তবুও বলছি, গোটা বাংলার 75% মানুষ কিন্তু ইসলামাইজড হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 70%। ইয়েস, এটা কি 2025-এ এসেও হিন্দুদের বোঝাতে হচ্ছে ভিনদেশিরা আমাদের ছলে বলে কৌশলে, এটা বোধহয় অশোকের লেখা নাকি, এটাকে অশোকের লেখা, ছলে বলে কৌশলে সর্বনাশ করতে চেয়েছে, চাচ্ছে বাইরে। সুতরাং এই জাতিকে চূড়ান্ত পরিণতি ভোগ করতেই হবে। চূড়ান্ত পরিণতির পূর্বে যদি পরিবর্তিত হতে পারে, তবে কিছুটা রক্ষা পাবে। আমি এই প্রসঙ্গে মহাকালের কথাটা বলি। আমি দেবতাদের জাগিয়েছি না, দেবতাদের জাগাবার চেষ্টা করছি, যাতে তারা তোমাদের উপকার করে, তাদের কথা তোমরা শুনতে পাও।
যদি তারা না জাগে আর তোমরা না জাগো, আমি শয়তানদের জাগাবো। আমি শয়তানদের জাগিয়ে তোমাদের পেছনে এমন আগুন দেব, এমন লাথি খাওয়াবো, তোমাদের ঘুম ভাঙতে বাধ্য। হ্যাঁ, এটা আমাদের অশোকের লেখা। আমি আজকে আমি আগামীকাল যদি সময় পাই বসবো পৌত্তলিকাতে, আইডল ওয়ার্শিপিং, আইডলট্রি, পৌত্তলিকতা, এই যে ফিলোজফিটা, এই দর্শনটা পৃথিবীর সব ভাষায়, সব ধর্মে, সব চিন্তায়, সব বিজ্ঞানের এক্সপ্রেশনে আছে, সব সভ্যতায় আছে। এটা বাদ দিয়ে মানব সভ্যতা হয় না। আর একটা সময় পেলে বলবো আমি ম্যাক্স মুলার, রামমোহন, কেশব সেন, এদের মধ্যে ইন্টারাকশনটা, কার কি রোল ছিল। আমি দেখি কালকে পারলে বসবো। আশা করি গলাটা ভালো থাকবে, আশা করি ঠান্ডা জল খাওয়ার লোভটা আমি সংবরণ করতে পারবো। শুভরাত্রি, শুভরাত্রি। আর কিছু ইউএসএ ইন্ডিয়া রিলেশন নিয়ে পরে ভাববো, একদিন একদিন কথা বলবো। আমি রাখছি আজকে, শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ।